রোজার মাসে মুখটা কিন্তু ঠিকই খাই খাই করে, কিন্তু আমাদের কাজ করতে একদমই ইচ্ছা করে না। তো কিছু কিছু কাজ যেগুলো আমি প্রতিবারই গুছায় রাখি যখন থেকে আমি নিজে রান্না করা শিখেছি। সব কিছু প্রিপেয়ার করে আমি যেহেতু ফ্রিজে রাখবো, সো একই সাথে আপনারা কিন্তু ফ্রোজেন পদ্ধতিটাও পেয়ে যাচ্ছেন। নিজেই যারা রান্না করে খেতে পছন্দ করেন তাদের আশা করি আজকের ভিডিওটা একটু হলেও উপকারে আসবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আই হোপ আপনারা খুব ভালো আছেন। তো দেখতে দেখতে কিন্তু রোজার মাস চলে আসছে, তাই না? একই সাথে রহমত, বরকত এবং নাজাতের একটা মাস। তো এই মাসে কিন্তু আমরা অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকি, অনেক কিছু আমাদের করতে হয়, রান্না বান্না, ইবাদত সব কিছুই। আর সব কিছুকে ঘিরে কিন্তু একটা সুন্দর উৎসবমুখর পরিবেশ চারদিকে বিরাজ করে, বাতাসে সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যায়। একই সাথে যেহেতু গরমের মধ্যে রোজাটা, সেক্ষেত্রে কিন্তু আমরা সারাদিন রোজা রাখার পরে অনেক টায়ার্ড হয়ে যাই। আর সন্ধ্যার সময় ইচ্ছা করে না কিছু একটা ইফতারি তৈরি করি বা রান্না করি। তার জন্য কিছু কাজ গুছিয়ে রাখি আমি সব সময়। তো তার মধ্যে কিছু কিছু কাজ আমি ব্যাক ক্যামেরায় করে নিয়েছি, আর কিছু কিছু কাজ আমি এখন আপনাদেরকে দেখাই দিব। তো প্রথমে আমি এখানে ডালের পেঁয়াজু বানানোর জন্য ডাল নিয়েছি। আমি সবসময় 3-4টা ডাল একসাথে মিক্স করে ডালের পেঁয়াজু বানাই, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে, খুব টেস্টিও হয় খেতে। এখানে আমি 3 ধরনের ডাল নিয়েছি: খেসারির ডাল, মুগের ডাল, তারপর মসুর ডাল, আর নিয়েছি অল্প একটু চাল। আমি আজকে আতপ চাল ইউজ করেছি, আপনারা চাইলে কালিজিরা চাল বা পোলাওয়ের যে কোনো চাল আপনারা ইউজ করতে পারেন। চালটা দিলে পেঁয়াজটা অনেকক্ষণ মুচমুচে থাকে এবং খেতেও ভালো লাগে। তো প্রথমে আমি এখানে কুসুম গরম পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি একদম ভালো করে ধুয়ে টুয়ে। আর শেষে ভিজানোর পর যখন আমি ব্লেন্ড করব তখনও আমি একটু ভালো করে ধুয়ে নিব। পেঁয়াজের ডালটাকে ভিজতে রেখে দিয়ে এখানে আমি ছোলা নিয়ে নিয়েছি 1 কেজি, তারপর হাফ কেজির মতো ডাবলি নিয়েছি। ডাবলি আমাদের খুব পছন্দ ছোলার সাথে, সেজন্য আমরা এটা মিক্স করি, কেউ চাইলে এখানে নাও দিতে পারে। তো তারপর আমি এখানে কুসুম গরম পানি দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো। এগুলোকে ভিজানোর পরেও ধোয়া যায়, বাট আমি আগেও নেই পরেও নেই। এবারে রোজাটা শীতকালের শেষের দিকে পড়ায় আর সবজির কম দাম এখন, তখন থেকেই শুরু হচ্ছে। বাট আমার মনে হয় রোজা শুরু হলে আবার সবজির দাম বেড়ে যাবে। তো শীতের শেষের দিকে কম দাম পেয়ে আমরা কিন্তু সবজি ফ্রোজেন করি। তো সেই ক্ষেত্রে যদি রোজা উপলক্ষেও কিছু ফ্রোজেন করি তাহলে দোষ কোথায়? আজকে এই ক্যাপসিকাম আমি মাত্র 60 টাকায় কিনে নিয়ে এসেছি। এর আগেও আমি একদিন ফ্রোজেন করেছি, তখন 80 টাকা ছিল। তো অনেকটা কমেছে বলা চলে। এগুলোকে এখন ভালো করে আমি ধুয়ে নিব। আর এখানে মরিচ টাইপের যে ক্যাপসিকামটা, শিমলা মির্চ যেটাকে বলে, তো সেটাকে আমি নিয়ে এসেছি। বাট এই ক্যাপসিকামটা আমার খেতে একটুও ভালো লাগেনি। গ্রামের দিকে হয়তো বা আরও দাম কম, বাট ঢাকার দিকে এতটা কমে পাওয়া যায় না। বাট তারপরেও অন্যান্য সময়ের তুলনায় তুলনামূলকভাবে কমে যায়। তো ধোয়া শেষ হয়ে গেলে আমি এখন এগুলোকে ভালো করে পানি ঝরিয়ে নিব। তারপর এগুলোকে আমি টুকরা টুকরা করে কেটে নিব। মটরশুঁটি এবং ক্যাপসিকাম নিয়ে আমি একটা ভিডিও গত বছর বানিয়েছিলাম এবং পুরোটা ভিডিও এই রিলেটেডই ছিল। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন, ওইখানে ডিটেলসভাবে দেওয়া আছে। আর আজকেও আমি হালকা পাতলা শেয়ার করে দিচ্ছি। ওই ভিডিওটা আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে 2 জায়গাতেই রয়েছে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে। আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক এর ফলো করে দিবেন। নিয়মিত লাইক কমেন্টস করবেন আমার সাথে কানেক্টেড থাকার জন্য। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর এই মরিচ টাইপের যে ক্যাপসিকামগুলো রয়েছে এগুলোকে আমি গুলগুল করে কেটে নিব। মানে এগুলোকে আমি মাঝখান থেকে আর ভাগ করছি না। যখন কাটতে কাটতে গুঁড়ার দিকে চলে আসবে তখন বিচিটা ফেলে দিলেই হবে। ক্যাপসিকাম যদিও সব কিছুতে খেতে ভালো লাগে না, তবে মাংসতে দিলে বা খিচুড়িতে দিলে বা এমনিও ফ্রাই করে খাওয়া যায় বেসনে দিয়ে। ওই মরিচ টাইপ ক্যাপসিকামগুলোকে বেসনে চুপিয়ে সুন্দর করে ভেজে নিলেও কিন্তু একটা আইটেম তৈরি হয়, এটা ইফতার আইটেম হিসেবে। খেতে একরকম ভালোই লাগে, নতুন একটা আইটেমও হয়। আর সাথে কিন্তু বিভিন্ন চাইনিজ রান্না তো আছেই। এদিকে আমার সবগুলো কাটা শেষ হয়ে গিয়েছে। তো এই তো আমার সবগুলোই আমি নিয়ে নিচ্ছি, মানে কোনো নষ্ট টষ্টও ছিল না। প্লাস শুধু আমি বিচির অংশটা ফেলেছি আর বোটাটা। আগের বাটিতে অর্ধেক ফ্রোজেন করা ক্যাপসিকাম ছিল, তো ওইটার সাথেই অর্ধেকগুলো রেখে দিয়েছি। এবারে রোজার পুরোটা রান্নার দায়িত্ব আমার উপরে পড়েছে। যদিও আমার ভাই এসে আমাকে বলছে যে এবার বেশি ভাজা পোড়া করার দরকার নাই, 1 পট ডিশ কিছু একটা বানিয়ে নিতে, কারণ আমি তো বাসায় 1 পট ডিশ অনেক বানাই। আর তারপর আমাদের বাসায় সেই ছোটোবেলা থেকে ভাজা পোড়া খেতে খেতে মানে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। রোজা মানেই ভাজা পোড়া, একরকম আমরা ওয়েট করি এগুলো খাওয়ার জন্য। এখন এগুলোকে ফ্রিজে রেখে দিব, আর 2-4 ঘন্টা পরে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিব, তারপর আবার রেখে দিব। তাহলে এগুলো সহজে ডিফ্রস্ট হয়ে যাবে, রান্না করার সময় আর ওয়েট করতে হবে না।
এদিকে হচ্ছে আমি কিছু রসুন ব্লেন্ড করে নিব। আমি এর আগেও কিছু রেখেছি ব্লেন্ড করে, আর এখন মনে হলো যে না অল্প কিছু বাকি আছে, এটাও নিয়ে নিই। তো দেখুন কি সুন্দর এক চুটকিতে ব্লেন্ড হয়ে গেছে না, কত সহজে ভিডিওতে দেখানো এবং ভিডিও দেখা। আমি এখন এটাকে একটা বক্সে রেখে দিচ্ছি। আমি একটা বড় ব্লেন্ডার বাটিতেই হচ্ছে আজকে ব্লেন্ড করছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, বারবার হচ্ছে ধোয়ার ঝামেলাটাও কমবে। এক বাটিতেই সব করে ফেলবো আর কি, সিরিয়াল ওয়াইজ। তো এখানে হচ্ছে আমি কিছু কাঁচামরিচও ব্লেন্ড করে নিব। তো আগে বেছে নিচ্ছি সেই জন্য। আর ইদানিং কাঁচামরিচের ফ্লেভারটা আমার খুব ভালো লাগতেছে তরকারিতে বা ভুনাতে। শুকনো মরিচের গুঁড়োটা আসলে ইদানিং পেটে যাচ্ছে না কেন যেন। আমি সরাসরি হচ্ছে কাঁচা কাঁচা মরিচটাকে ব্লেন্ড করে দিই না তরকারিতে। আমি আগে এটাকে একটু ভালো করে ধুয়ে টুয়ে তারপর সেদ্ধ বসাই দিই। সেদ্ধ হয়ে গেলে তারপর এটাকে ব্লেন্ড করে রেখে দিই। অনেকে হচ্ছে একটু তেল দিয়ে তারপর তাওয়াতে টেলে তারপর হচ্ছে সেটাকে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দেয়, তারপর তরকারিতে ইউজ করে। ওভাবেও করা যায়, বাট আমি হচ্ছে একটু সেদ্ধ করে নিই। এভাবে আমার কাছে ভালো লাগে তাই। আর নিজের স্যাটিসফ্যাকশনটাই তো বড়, তাই না? তো তারপর হচ্ছে দেখুন অল্প একটু পানি দিয়ে আমি এটাকে সেদ্ধ বসাই দিচ্ছি। এই পানিটা দিয়ে সেদ্ধ হবে, প্লাস পানিটা শুকিয়ে যাবে। যারা ঝাল কম পছন্দ করেন তারা পানিটা ফেলে দিয়ে নিতে পারেন, বাট আমি হচ্ছে ঝালটা যেহেতু রাখতে চাচ্ছি সেই জন্য আমি পানিটা শুকিয়ে নিয়েছি। এখন রসুন ব্লেন্ড করে নিয়েছিলাম যে জারটাতে, সেই জারটাতেই হচ্ছে আমি কাঁচামরিচগুলোকেও ব্লেন্ড করে নিব। আর আমি একটু পানি দিয়ে ব্লেন্ড করব, কারণ ব্লেন্ডারে একটু পানি দিলে সহজ হয় ব্লেন্ড করা, মিহি হয়ে যায়। নয়তো আস্তে আস্তে থাকে কাঁচামরিচের ঝালগুলো। দেখতেই পাচ্ছেন ব্লেন্ড হয়ে গেছে। তো এগুলোকে আমি আরেকটা বাটিতে ঢেলে নিচ্ছি। অবশ্য সব কিছু ফ্রেশ খাওয়াটাকে আমি প্রেফার করি, কিন্তু দেখা যায় যে সব কাজ একসাথে করতে পারি না। তার জন্য হচ্ছে কাজটাকে সহজ করার জন্য আমি হচ্ছে কিছু কাজ গুছিয়ে রাখি। আর এখানে অনলি হচ্ছে 1 সপ্তাহের জন্য বা 10 দিন যাবে সর্বোচ্চ, সেটার জন্য গুছিয়ে রাখা, তারপর আবার করতে হবে। তো এখন হচ্ছে আমি জিরা নিয়ে নিচ্ছি। তো জিরাটাকে হচ্ছে আমি একটা ছড়ানো ট্রেতে নিয়ে নিচ্ছি। প্রথমে যে জিরাতে বিভিন্ন পাথর থাকে বা হচ্ছে ডালপালা থাকে, ওগুলোকে আমি বেছে নিব। যদিও যেখান থেকে আমরা নিয়ে আসছি ওখান থেকে একদম ভালোটাই দিয়েছে, একদম কিছুই ছিল না, দুই একটা ডালপালা ছিল এরকম। তো তারপরে আমি ভালো করে একটু দেখে নিচ্ছি, যেহেতু জিরাটাকে ধোয়া হয় না, নয়তো মনের মধ্যে একটা খুঁতখুত খুঁতখুত থাকবে। আর যেহেতু ব্লেন্ডারে দিব, সো আমি দেখতেও পাবো না যে এটা আসলে কিছু ছিল কি না। যারা নিজের রান্না নিজে পছন্দ করে খেতে, তাদের আসলে অনেক প্রবলেম হয়, লাইক এই যে এই ধরনের, তাদের অনেক বেশি বেশি কাজ করতে হয়। কারণ তাদের হচ্ছে মনে হয় যে এটাতে একটু ময়লা আছে, ওটাতে একটু ধুলা আছে, এটা আর একটু পরিষ্কার করি। সো এই ধরনের মানুষের কাজও অনেক বেশি করতে হয়। যদিও কাজগুলো আমি একবারে করিনি, আস্তে আস্তে করেছি রেস্ট করে করে, কারণ আমার প্রচণ্ড ব্যাক পেইন, আমি একবারে দাঁড়িয়ে কোনো কাজ করতে পারি না। সবগুলোকে বেছে নেওয়া শেষে আমি হচ্ছে অর্ধেক করে নিয়েছি। অর্ধেকগুলোকে আমি কাঁচা জিরা হিসেবে ব্লেন্ড করব, আর অর্ধেকগুলোকে হচ্ছে আমি তেলে তারপর ভাজা জিরার গুঁড়া বানাবো। ইদানিং আমার কাঁচা জিরার তরকারি খেতে ভালো লাগছে, মানে মাছের তরকারিতে বা মাংসের তরকারিতে একটু করে দিলে ঝোলটা গাঢ় হয়, প্লাস হচ্ছে ফ্লেভারটাও ভালো লাগে। ভাজা জিরার গুঁড়াটা আসলে সব জায়গায় ইউজ করা যায় না, তাহলে অনেক বেশি স্ট্রং হয়ে যায়। ওটা মাংসতে দিলেই ভালো লাগে। আর কাঁচা জিরাটাকে কিন্তু আপনি ব্লেন্ডারে ভালো করে বেটে নেওয়ার মতো মিহি করতে পারবেন না, সেজন্য এটাকে আমি আগে গুঁড়া করে নিব, তারপর হচ্ছে এটাতে পানি দিব, তারপর আর একটু ব্লেন্ড করলে এটা এটা অনেকটা বাটা জিরার মতো হয়ে যাবে। আমার ব্লেন্ডারে কেন যেন একদম মিহি হয় না, জানি না এটা আমার ব্লেন্ডারের প্রবলেম কি না, বাট আমি কিন্তু জয়পান ব্র্যান্ডের ব্লেন্ডারটা ইউজ করতেছি। তো আমার আম্মু দেখেছি এটা অনেক বছর ইউজ করেছে, তো সেই জন্য আমি ইন্সপায়ার হয়ে কিনেছিলাম এই ব্র্যান্ডটাকেই। কিন্তু এটা জিরাটা এত বেশি একটা মিহি হয় না। তো আপনারা চাইলে এই অবস্থায় একটু পাটাতে দিয়ে একটু বেটে নিতে পারেন, একটা বাটা দিলেই হয়ে যাবে। বাট আমার পাটাতে ভালো করে বাটা হয় না, সেজন্য আমি এরকম করেই রেখে দিলাম, আর কিছু করব না। হয়তো আর একটু সময় নিয়ে ব্লেন্ড করলে আমার ব্লেন্ডারও ব্লেন্ড হবে, বাট অতটা সময় আর ধৈর্য কোনোটাই কুলাচ্ছে না আর কি। এখন একটা তাওয়া ভালো করে ধোয়া ওটা গরম করে নিয়ে তারপর হচ্ছে বাকি অর্ধেক জিরাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। জিরা যখন একটু একটু করে ফোটা শুরু করবে এবং হচ্ছে একটু কালারটা চেঞ্জ হবে, তখনই এটাকে আমি নামিয়ে নিব। এটাকে আর বেশি ভাজার দরকার নেই, বাকিটা গরমে গরমেই ভাজা হয়ে যাবে। এর থেকে বেশি ভাজলে জিরার ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, আর হচ্ছে একদম পুরা পুরা একটা ফ্লেভার চলে আসে তরকারিতে। এটা হতে 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগে। তারপর এটাকে আমি আর তাওয়াতে রাখবো না, তাহলে নিচেরগুলো পুড়ে যেতে পারে। একটা ছড়ানোর ট্রেতে আমি হচ্ছে এটাকে বিছিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। আর গরম অবস্থায় কিন্তু জিরা অনেকটা নরম থাকে, ঠান্ডা হলে মুচমুচা হয়ে যায়। তারপর এটাকে ব্লেন্ড করে আমি একটা বয়ামে ভরে রাখবো, এয়ারটাইট বয়াম হতে হবে অবশ্যই। তো এদিকে হচ্ছে ডালগুলো ভিজে ফুলে উঠেছে, তো এগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো রেডি হয়ে গিয়েছে। উপর থেকে একটু পানি পানি মনে হচ্ছে, কারণ আমি ব্লেন্ডার জারটা ধুয়ে উপরে একটু পানি দিয়েছি। এছাড়া বাকিগুলো ঠিকই আছে, ড্রাই ড্রাই হয়েছে। তো এগুলোকে এখন ফ্রিজে রেখে দিব। আর এদিকে হচ্ছে আমি ছোলাটাকে বসিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে আলু দিয়েছি সাথে। তাহলে হচ্ছে একদম ছোলার যে প্যাকেট করব, আর সেটার মধ্যে হচ্ছে আলুটা আমি রেখে দিব, তাহলে আমার আলু আর সেদ্ধ করতে হবে না। আমি জাস্ট পেঁয়াজ মশলা কষিয়ে ইফতারের আগে আগে রেডি করে নিব।
ইউটিউবে আমার এই ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে, তো সেটা আপনারা দেখে আসতে পারেন। প্রথম ভিডিও আমার ইউটিউব চ্যানেলে, যদিও এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, বাট সেটা হচ্ছে আমি ডিলিট করে দিয়েছি। সেখানে ডিটেলস রেসিপি দেওয়া আছে। তো এখন হচ্ছে আমি মটরশুঁটি বেছে নিয়েছি। এখানে 3 কেজি মটরশুঁটি বাছার পর এই কয়টা হয়েছে। তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপর এটাকে হচ্ছে একটা পাতিলে পানি ফুটিয়েছি, এটাতে একটু হলুদ দিয়েছি। তারপর মটরশুঁটিগুলো দিয়ে আমি 2 থেকে 3টা বলক উঠাবো, তারপর একটা ঝাঁঝরিতে ঢেলে দিব। এটাকে খুব বেশি সেদ্ধ করে ফেলার দরকার নেই। এরকম করে রান্না করলে তাহলে কষ্টটা হচ্ছে চলে যায়, খেতে ভালো লাগে। ইনস্ট্যান্ট রান্না করলে আপনারা একটু সেদ্ধ করে নেবেন। আর যে কোনো সংরক্ষণ করা জিনিসে হলুদ দেওয়াটা ভালো, কালারটাও ভালো আসে। তারপর শুধু জাস্ট হচ্ছে এটাকে ঠান্ডা করে নিয়ে তারপর ফ্যামিলি সাইজ অনুসারে আপনারা প্যাকেট করে রেখে দিতে পারেন, একটা প্যাকেটেও রাখতে পারেন। সো এই ছিল আমার 2025-এর রমজান প্রিপারেশন। এগুলো গুছিয়ে রাখা আমার অনেকগুলো কাজ বেঁচে গেল, সেগুলো শেয়ার করলাম আপনাদের সাথে। স্টে কানেক্টেড, স্টে হ্যাপি। আসসালামু আলাইকুম।